মাউসির আইসিটি প্রশিক্ষণের স্বজনপ্রীতি বিদেশগামী 19 জনে একজন আইসিটি শিক্ষক আছেন পরিচালকের স্ত্রী ও শালিকাও। ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ রাকসুতে শেষ হচ্ছে মনোনয়নপত্র জমা, প্যানেল ঘোষণা করবে ছাত্রদল। চানখারপুলে গণহত্যা মামলার সাক্ষ্য দিচ্ছেন শহীদ আনাসের মা, আবু সাইদ হত্যা মামলায় হবে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। ছাগলকাণ্ডের মতিউরকে গোপন বৈঠকে সুযোগ দেওয়ার অভিযোগ, উপপরিদর্শক সহ 11 পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত। আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় হাঁটাচারিতে উত্তেজনা, 144 ধারা জারি, অভিযুক্ত যুবক আটক। গাজায় ইসরায়েলি হামলা নিহত আরো 67, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্র, কাতার মিশরের ফের বিক্ষোভ তেল আবিবে। এবং এশিয়া কাপ মিশরে দুবাইয়ের পথে ক্রিকেটারদের প্রথম বহর, সন্ধ্যায় যাবেন অন্যরা, ইতিহাস করার লক্ষ্য টাইগারদের। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ দুপুরে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। এই যেন মগের মুল্লুক। আইসিটি বিষয়ে প্রশিক্ষণ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন 19 জন, কিন্তু তাদের মধ্যে একজন ছাড়া কেউই আইসিটি শিক্ষক নয়। সুপারিশের মাধ্যমে তালিকায় আইসিটি শিক্ষকদের পরিবর্তে বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, জীববিজ্ঞান সহ অন্যান্য বিষয় শিক্ষকদের মনোনীত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর। এমনকি মশুর একজন পরিচালকের স্ত্রী ও শালিকাও যাচ্ছেন প্রশিক্ষণে। শাহাদাত নিশাদের অনুসন্ধানে দেখুন বিস্তারিত। চলতি মাসের 8 তারিখ আইসিটি বিষয়ে প্রশিক্ষণ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের 2 কর্মকর্তা সহ 16 জন শিক্ষক। তবে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ হলেও এই সফরে আইসিটির শিক্ষক মাত্র একজন, বাকিরা কেউই আইসিটির শিক্ষক নয়। 16 জনের মধ্যে ঢাকা কলেজেরই ইসলামের ইতিহাস বিভাগের রয়েছে 2 শিক্ষক সহ ওই কলেজেরই 3 জন শিক্ষক। সারা দেশ থেকে বাছাই করার নিয়ম থাকলেও অভিযোগ ওঠে পুরো তালিকাটাই হয়েছে সুপারিশে। অনুসন্ধানে জানা যায় মাউসির প্রশিক্ষণ শাখার পরিচালক প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান এই তালিকা চূড়ান্ত করেছেন। প্রার্থী নির্বাচনে সুপারিশ করেছেন সংস্থাটির মাধ্যমিক উইংয়ের পরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রশিক্ষণ উইংয়ের সহকারী পরিচালক ডক্টর জাহিদা বেগম। এই 3 জনের সুপারিশে প্রশিক্ষণ নিতে কোরিয়া যাচ্ছেন 16 শিক্ষক। চূড়ান্ত করার ক্ষমতা পেয়ে পরিচালক প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান করলেন কি? তালিকায় যুক্ত করেছেন নিজের স্ত্রী, ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক রাবেকা সুলতানা লিপিকে। এছাড়াও তালিকায় যুক্ত করেছেন শালিকা, মুন্সিগঞ্জের মেদিনী মণ্ডল আনোয়ার উচ্চ বিদ্যালয়ের লিজা খানের নাম। স্ত্রীর মন রক্ষা করতে আবার তার সুপারিশে বিদেশ যাচ্ছেন তারই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফারুক আহমেদ ও বান্ধবী, ঢাকা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শাহনাজ পারভিন, যারা কেউই আইসিটির শিক্ষক নয়। প্রশিক্ষণ নয়, এটিকে পারিবারিক ট্যুর হিসেবেও মনে করছেন অনেকেই। এসব অভিযোগের বিষয়ে জানতে প্রশিক্ষণ উইংয়ের পরিচালকের দপ্তরে গেলে পাওয়া যায়নি তাকে। অন্যদিকে তার স্ত্রী কোন যোগ্যতায় আইসিটির প্রশিক্ষণে কোরিয়া যাচ্ছেন সে বিষয়ে তার সঙ্গে কথা বলতে গেলেও পাওয়া যায়নি তাকে। তবে মুঠোফোনে জানান যোগ্যতার ভিত্তিতেই প্রশিক্ষণে যাচ্ছেন তিনি। অনলাইনে একটা পরীক্ষা নিয়েছে আপনার 1 ঘন্টা 20 মিনিট ধরে। এটা কতগুলো জার্নালের উপরে আমাদের কোশ্চেন করেছিল, তো আমরা ওইগুলো পরীক্ষাটা দিয়েছিলাম আর কি। এই সফরের তালিকায় মাউসির কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রশিক্ষণ উইংয়ের সহকারী পরিচালক ডক্টর জাহিদা বেগম। ক্যামেরার সামনে কথা না বললেও তিনি জানান আইসিটির প্রশিক্ষণ হলেও এখানে যেতে পারবেন অন্য বিভাগের শিক্ষকরা। হ্যাঁ, আইসিটির প্রশিক্ষণ, আইসিটির মধ্যে কম্পিউটার বিষয়ক যেন ক্লাসরুমে ব্যবহার করে সেশন পরিচালনা করতে পারে এরকম। অন্যদিকে স্বামী উপসচিবের ক্ষমতা ব্যবহার করে তালিকায় শিক্ষকদের জন্য সুপারিশ করেছেন এমন অভিযোগও অস্বীকার করেন তিনি। স্বজনপ্রীতির অভিযোগ আমলে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করছেন বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের প্রশিক্ষণ শাখার উপসচিব। এটা আমাদের মন্ত্রণালয়ে আমাদের কানে এসেছিল, আমরা ওটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানতে চাওয়া হয়েছে ওনাদের কাছে ব্যাখ্যা, এটা পরে হয়তো জানা যাবে, তথ্য হয়তো আসবে। ওই মাউসি অধিদপ্তর ওইখানে ওনারাই বাছাই করে থাকেন কলেজের শিক্ষকদের। তবে একই কলেজের যাতে না হয়, এক জায়গার যাতে না হয় এমন একটা নিয়ম বোধহয় ওনারা মানেন। বিভিন্ন জায়গা থেকে শুধু
ঢাকা থেকে না, ঢাকার বাইরেও থেকেও, ঢাকার মধ্যেও স্কুল থাকে, কলেজ থাকে, এটুকু পর্যন্ত আমি জানি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের শেষ দিন আজ রাত 10টা পর্যন্ত প্রচার চালাতে পারবে প্রার্থীরা। রোববার সকাল থেকেই শেষ মুহূর্তের প্রচারণায় জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি প্রচারণা চোখে পড়ছে আজ। লিফলেট, হ্যান্ডবিল নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। হাত পাখা, বিড়াল কিংবা বক্স, বিভিন্ন আকৃতির এসব প্রচারপত্র এখন ভোটারদের হাতে হাতে ঘুরছে। এদিকে কিছুক্ষণের মধ্যে কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ পরিষদের প্রার্থীরা শপথ বাক্য পড়বেন। আর একই সময়ে মধুর ক্যান্টিনে ডাকসু পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। দর্শক, ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আপনি আমাদের জানাবেন শেষ দিনের প্রার্থীদের তৎপরতা কেমন দেখছেন, সেই সাথে জানাবেন ক্যাম্পাসের সব পরিস্থিতি কেমন দেখছেন। স্নেহা, আজকে কিন্তু আমরা সবচেয়ে বেশি উৎসবমুখর পরিবেশটি ক্যাম্পাসে দেখতে পাচ্ছি এবং সকাল 10টার পর থেকেই যখন শিক্ষার্থীরা ক্লাস করে বেরোচ্ছিলেন তাদের প্রত্যেকের হাতেই কিন্তু আমরা একাধিক করে লিফলেট বা হ্যান্ডবিল এগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আসলে অনেক অভিনব কৌশলে কিন্তু প্রচারণা চলছে শেষ দিন আমরা যেটি দেখছি। এবং আমি এই মুহূর্তে আছি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। এখানে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির থেকে শিক্ষার্থীরা যখন ক্লাস করতে আসছেন তখন তাদের প্রত্যেকের হাতে কিন্তু আমরা দেখছি নানা ধরনের হ্যান্ডবিল তারা নিয়ে ক্লাসে যাচ্ছেন এবং ক্লাস থেকে বেরোর সময় কিন্তু প্রার্থীরা তাদেরকে দিচ্ছে। এখানে কিন্তু আমরা স্টিকার দেখতে পাচ্ছি, নানা ধরনের বিভিন্ন শিল্পকর্ম কিন্তু তারা এখানে আসলে যুক্ত করেছে। আমরা তারা হাত পাখা দেখতে পেয়েছি, আরও অনেক কিছুই আসলে অনেক ধরনের আসলে আয়োজন তারা করেছিল প্রচারণার। তো আজকে যেহেতু শেষ দিন এবং আজকে রাত 10টা পর্যন্ত প্রচারণা করা যাবে, তো প্রার্থীরা যারা তারা কিন্তু একেবারে তাদের সর্বোচ্চ দিয়ে আজকে প্রচারণায় নেমেছে এবং সবাইকে আমরা হাসি মুখেই দেখতে পাচ্ছি। তারা শিক্ষার্থীদের কাছে একদম শেষ মুহূর্তে যে ভোট চাওয়া সেটি তারা করছেন এবং যারা শিক্ষার্থী ভোট দেবেন তারাও কিন্তু আসলে তাদেরকে খুবই গুরুত্ব সহকারে কিন্তু তারা বিবেচনা নিয়েছেন। এছাড়া কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবিদ হামিম মায়েদ পরিষদের শপথ বাক্য পাঠ করার কথা রয়েছে। এটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা এবং এছাড়াও আরও কিছু সংবাদ সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। তো সবকিছু মিলে বিগত কয়েকদিন যে আমরা পাল্টাপাল্টি অভিযোগের কথা দেখছিলাম, তো সেটি থেকে অনেকটাই প্রার্থীরা কিন্তু সরে এসেছেন এবং যেহেতু আজকেই শেষ দিন প্রচারণার, তারা কিন্তু প্রচারণায় সম্পূর্ণ মনোযোগটা দিচ্ছেন। তো ক্লাস পরীক্ষার শেষের কিছু পরে কিন্তু আপনারা জানতে পেরেছি যে হলগুলোতে প্রচারণা করবেন প্রার্থীরা। তো আমরা আপনাদেরকে এই মুহূর্তে একটু প্রচারণার ছবি যদি দেখাতে চাই, তারা কিন্তু দেখেন আসলে বেছে বেছে নিচ্ছেন যা তাদেরকে যেটা দিচ্ছেন তারা সেটা পড়ছেন নিয়ে। বিভিন্ন ধরনের বিড়াল দেখতে পাচ্ছি, হাত পাখা দেখতে পাচ্ছি, আরও নানান ধরনের প্রচারণার উপকরণ কিন্তু প্রার্থীরা নিয়ে এসেছেন এবং ভোটারদের কাছে তারা নিয়ে ছুটছেন। আর আসলে যদি একজন সাথে কথা বলতে চাই, আজকে তো একেবারে শেষ মুহূর্তের প্রচারণা চলছে, তো কেমন সাড়া পাচ্ছেন আপনারা? বেশ ভালোই, প্রত্যেক মিনিটে আমরা স্টুডেন্টরা আসতেছে, আমরা প্রচার করতেছি। কি বলে আজকে লাস্ট দিন, আজকে সবাইকে তুমুল জোরে আর কি প্রচারণা চালাবে। হলগুলো তো সেই একই অবস্থা, প্রত্যেক মিনিটে বা 10 মিনিট পর প্রার্থীরা আসতেছে। আর একজন ভোটারের সাথে একটু কথা বলছে। আপু, আপনি নিশ্চয়ই ডাকসুতে ভোট দিবেন এবং অনেক কৌশল অবলম্বন করেছে ভোটারদের মন জয় করার জন্য। তো আপনার হাতে অনেকগুলো আমরা হ্যান্ডবিল বা লিফলেট দেখতে পাচ্ছি, কেমন লাগছে প্রচারণা? ভালো লাগছে, আমার অনেক ক্রিয়েটিভ উপায়ে সবাই প্রচারণা করছে, এই কারণে ভালো লাগছে। সবগুলো আপনি রেখেছেন দেখছি, কি পেয়েছেন? একটা বিড়াল পেয়েছি, তারপর অনেক ইউনিক ডিজাইনের, আসলে বলে শেষ করা যাবে না। একজন এক ইউনিক ডিজাইনে প্রচারণা করছেন, এটা খুব ভালো লাগছে দেখে। এইভাবে কি আসলে ভোটারদের মন জয় করতে পারছে? কাজ করছে, এটা অনেকটাই কাজ করছে, কারণ অনেকের ক্রিয়েটিভিটি দেখেই ভালো। আমরা একজন ভোটারের সাথে কথা বলছিলাম, তিনি যেটি বলছেন যে এই ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু তারা ভোটারদের আসলে মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা, এবং সেটি কিন্তু ভোটের বিবেচনায় কিন্তু যারা কৌশল অবলম্বন করছেন তারা কিন্তু অবশ্যই ভোটারদের মাথায় থাকবে। তো স্নেহা, আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।
সাফওয়ান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ডাকসু নির্বাচন ঘিরে শেষ দিনে প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলে শেষ হবে আজ বিকাল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এরই মধ্যে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে অবস্থিত নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করছে প্রার্থীরা। রাকসু এবং সিনেট প্রতিনিধি হিসেবে মনোনয়নপত্র নিয়ে ৪৭৯ জন। দাখিলের প্রথম দিন বৃহস্পতিবার মাত্র ৩০টি মনোনয়নপত্র দাখিল হয়। নির্বাচন কার্যালয় বলছে আজ বাকি মনোনয়ন ফর্ম দাখিল হতে পারে। এদিকে নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, ডোপ টেস্টে পজিটিভ হলে এবং পুলিশি মামলার আসামিরা প্রার্থী হতে পারবে না। মামলা যদি থাকে, আমাদের কাছে রিপোর্ট না থাকলে তো আমরা বুঝতে পারবো না, তাহলে যদি থাকলে সেটা বাদ যাবে। আর ডোপ টেস্টে নেগেটিভ হলে তো কোনো সমস্যা নেই, পজিটিভ হলে সমস্যা। তো পজিটিভ আবার যে আইটেমগুলো ওখানে আছে সবগুলো না, কিছু আছে যেমন ঘুমের ওষুধ খেলেও ওখানে একটা রিপোর্ট হবে, তো সেইগুলো আমরা বাইপাস করব। যেটা আসলে মাদক, যেগুলো সেই মাদকের যদি পজিটিভ হয় সেগুলো আমরা অ্যালাউ করব না। রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করতে সংবাদ সম্মেলন করছে ছাত্রদল। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আপনি আমাদের এই মুহূর্তে রাষ্ট্রের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাবেন। ধন্যবাদ স্নেহা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজকে যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, প্রার্থীরা ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন। পাশাপাশি ছাত্রদল তাদের আজকে প্যানেল ঘোষণা করবে। এখানে যে সংবাদ সম্মেলনটি করছেন, এখানে আছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রদলের আমানুল্লাহ আমান। আমরা একটু তার কাছ থেকে সরাসরি জানতে চাই যে আজকে যেহেতু প্যানেল ঘোষণা করছেন, কোনো চমক থাকছে কিনা আজকের এই প্যানেলে? অবশ্যই চমক তো, আসলে এটা একটা মানে শিক্ষার্থীদের মধ্যে যারা গ্রহণযোগ্য সবচেয়ে বেশি শিক্ষার্থীদের কানেক্টেড, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে যে সক্ষম হবে, তাদেরকে দিয়েই আমরা অনেক চিন্তা ভাবনা এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং হল সংসদের যারা আছে তারা আমরা একটি অভ্যন্তরীণ ভোটাভুটি করেছি। সেখানে যারা জিতেছে তারা সবকিছু সমন্বয় করে একটি অসাধারণ প্যানেল আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। এবং নিঃসন্দেহে ছাত্রদলের জানতে চাই যে সবসময় আমরা দেখি যে প্যানেলগুলিতে নারীরা উপেক্ষিত থাকে, ছাত্রদলের প্যানেলে নারীরা অগ্রাধিকার পাচ্ছে কিনা সেটা তো কিছুক্ষণ পরে দেখবেন ইনশাআল্লাহ। যে নারীরা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় যেখানে নারীদের সংগঠন করা একটা প্রতিকূলতার মধ্যে করতে হয়, সেখানেও উল্লেখযোগ্য সংখ্যক নারী এই প্যানেলে প্রতিনিধিত্ব করবে। এবং আমরা বিশ্বাস করি রাজশাহী বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ভোটের মাধ্যমে আমরা যে আশা নিয়ে তাদের কাছে আমরা তাদেরকে প্রেরণ করছি, তারা সেই আশার প্রতিদান দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে কিছুক্ষণের মধ্যে তারা যে আজকের রাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন, সেখানে ছাত্রদের যে যারা জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে ছিলেন এরকম যারা নেতৃত্ব দিয়েছেন প্রিয় মুখ, সেগুলি তাদের প্যানেলে থাকছে। তো স্নেহা, এই ছিল রাকসু নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। 2024 সালে 5 আগস্ট চানখারপুলের 6 জন হত্যা মামলার পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজ দিনের প্রথম সাক্ষ্য নিচ্ছে শহীদ আনাসের মা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। শহীদ আনাসের মা সহ আছে 4 জনের সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। সকালে এই মামলায় গ্রেফতার 4 আসামি বরখাস্ত পরিদর্শক আরশাদ, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও ইমনকে ট্রাইব্যুনালে আনা হয়। এ পর্যন্ত 8 জন সাক্ষী দিয়েছেন। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মামলায়ও সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনালের 2 এ। আসামি পক্ষের আইনজীবীরা মামলার দ্বিতীয় সাক্ষী এনসিভির সিনিয়র করেসপন্ডেন্টকে জেরা করেছে। এর আগে গত 28 আগস্ট আবু সাইদের আব্বা মকবুল হোসেন এই মামলার প্রথম সাক্ষী হন। রাজনৈতিক নেতাদের তেল না দিয়ে পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, জনগণ, রাজনৈতিক দল আর নির্বাচন কমিশন সহ সব স্টেক হোল্ডারদের সহযোগিতা ছাড়া উৎসবমুখর আর সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলে মন্তব্য করেন তিনি। সকালে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যতই চাপ আসুক না কেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে পুলিশকে কাজ করার আহ্বান জানান। আসন্ন দুর্গাপূজাকে
ঘিরে অস্থিরতার পায়তারা চলছে, তাই সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে এবারে নির্বাচন পুলিশের কাছে অগ্নি পরীক্ষা বলে মন্তব্য করেন পুলিশের আইজিপি। নির্বাচনটা কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, এটার কতগুলি স্টেক হোল্ডার রয়ে গেছে। এটার মধ্যে একটা হলো জনগণ, তারা কিভাবে পার্টিসিপেট করতে চায়। সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি বলেন পলিটিক্যাল পার্টি, তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে। আমি এর আগে বহুবার আপনাদের বলছি, আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এজন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না, আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে ঢাকার আদালত থেকে কিশোরগঞ্জ কারাগারে নেওয়ার সময় পথে যাত্রা বিরতির নামে একটি রেস্তোরাঁয় অনৈতিকভাবে গোপন বৈঠকে সুযোগ দেওয়ার অভিযোগে পুলিশের উপপরিদর্শক সহ 11 সদস্যকে সামরিক বরখাস্ত করা হয়েছে। শনিবার এক অফিস আদেশের মাধ্যমে তাদের বরখাস্ত করা হয়। জেলা পুলিশের আদেশে বলা হয়, 12 আগস্ট ওই পুলিশ সদস্যরা কিশোরগঞ্জ কারাগার থেকে মতিউর রহমানকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজিরা দিতে নিয়ে যান। আদালতে হাজিরা শেষে ফিরতি পথে নরসিংদীর একটি রেস্টুরেন্টে খাবারের জন্য যাত্রা বিরতি দেওয়া হয়। অভিযোগ ওঠে, স্কটের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা উৎকোচ নিয়ে ওই রেস্তোরাঁয় একটি কেবিনে এক ব্যক্তির সঙ্গে মতিউরের গোপন বৈঠকে সুযোগ করে দেন। দেশে সাক্ষরতার হার ৭৭.৯%, পিছিয়ে এখনো 22.1%। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, সাক্ষরতার হার আরও কম হতে পারে। রোববার সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন তিনি। উপদেষ্টা জানান, দেশের 22.1% নিরক্ষর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। আমাদের প্রাথমিক শিক্ষার কাজটাই হচ্ছে শিশুকে স্বাক্ষর করে তোলা, নাথিং এলস। আমরা তাকে পড়তে শেখাবো, কি পড়বে সে পড়বে, এবং যখন সে হাই স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, সেখানে সে পড়বে, পড়ে পড়ে শিখবে। আর আমরা তাকে পড়াতে শেখাবো যেন পড়তে পারে। এই বেসিক বিষয়টাকে কিন্তু আমি গুরুত্ব দিতে চাই। চট্টগ্রামের হাটহাজারীতে এক যুবকের আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করাকে কেন্দ্র করে সুন্নি জনতা ও কওমিপন্থীদের মুখোমুখি অবস্থানে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আটক করা হয়েছে অভিযুক্ত যুবককে। এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শনিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন মিরের হাট থেকে 11 মাইল সাব স্টেশন পর্যন্ত এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাটহাজারী পর্যন্ত রাস্তার উভয় পাশে এবং আশেপাশের এলাকায় রোববার বিকেল 3টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়। টহলে আছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা। শনিবার রাতেই আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনী সহ উপজেলা প্রশাসন সহ যখন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি, এরপর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে আছে, পরিস্থিতি স্বাভাবিক আছে, গাড়ি ঘোড়া চলমান আছে। আমাদের বিভিন্ন বাহিনীর পুলিশ, আর্মি, র্যাব সব বাহিনীর টহল চলমান আছে। দর্শক, এই নিয়ে আরো জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, আপনি আমাদের জানাবেন হাটহাজারীতে সংঘর্ষে আহতদের অবস্থা এখন কেমন দেখছেন, আর ঘটনাস্থলের পরিস্থিতি কি তথ্য রয়েছে আপনার কাছে? গতকাল বিকেলে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মূলত চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তারপর পরেই কিন্তু দুই পক্ষের মধ্যে যে উত্তেজনা সেটি কিন্তু ছড়িয়ে পড়ে। যে অভিযুক্ত ব্যক্তি ফেসবুকে পোস্ট করা হয়েছিল তাকে তার পরপর চট্টগ্রামের ফটিকছড়ি থেকে কিন্তু আটক করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। তারপরেও কিন্তু দুই পক্ষের মাঝে যে উত্তেজনা, এক পক্ষ হচ্ছে যারা সুন্নি জনতা, আরেক পক্ষ কওমি মাদ্রাসা ছাত্রদের মধ্যে যে সংঘর্ষ, সেটি রাতে সংঘর্ষের রূপ নেয়। পরে রাতের মধ্যে দুই পক্ষের ইট পাটকেল নিক্ষেপকে কেন্দ্র করে প্রায় 1.5 শতাধিকের মতো মানুষ আহত হয়েছে। দুই পক্ষেরই আহত হয়েছে প্রায় 1.5 শতাধিক। তাদের মধ্যে অনেকগুলো প্রায় 70 থেকে 80 জনকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছিল। বাকিগুলোকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাতে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল রাতেই মূলত
44 ধারা জারি করে প্রজ্ঞাপন জারি করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারপর পরে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা মাঠে কাজ করছে। আজ বিকেল 3টা পর্যন্ত এই যে 144 ধারা সেটি হাটহাজারী পৌরসভা এলাকায় বলবৎ থাকবে। গতকালকে চমেক হাসপাতালে যারা চিকিৎসা নেওয়ার জন্য এসেছিলেন তার মধ্যে আজকে সকাল পর্যন্ত 7 থেকে 8 জনকে কিন্তু 8 জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছে। বাকি 2 থেকে 3 জন এখন হাসপাতালের যেটি ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি যেটি বলা যায় চট্টগ্রাম হাটহাজারীর এই পরিস্থিতি এখন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যায়, কারণ পৌরসভা এলাকায় যে 140 ধারা সেটি বিকাল 3টা পর্যন্ত চলবে। এর মধ্যে পুরো পৌরসভা এলাকায় যেটি স্থানীয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি তারা যেমন বলেছেন পৌরসভার অবস্থা এখন মোটামুটি নিয়ন্ত্রণে বলা যায়, কারণ বেলা 12টার দিকে আমরা অতিরিক্ত পুলিশ সুপার তারা কাজের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলেছেন তারা আইন শৃঙ্খলা বাহিনী সহ সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু মাঠে রয়েছেন এবং তারা টহল দিচ্ছেন। বেশ করে হাটহাজারী পৌরসভা এলাকা থেকে শুরু করে বাস স্ট্যান্ড, মাদ্রাসার আশপাশে সবগুলো জায়গায় টহল দিচ্ছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে 2 পক্ষকে নিয়ে তারা শান্তি সমাবেশ করার কথা রয়েছে। এবং এখন পর্যন্ত বলা যায় হাটহাজারীর অবস্থা ভালো বা পরিবেশ ধীরে ধীরে ভালো হচ্ছে, কিন্তু বিকাল 3টার পরে পরিবেশ যদি অনুকূলে না থাকে তাহলে আবারও 44 ধারা জারি করতে পারে উপজেলা প্রশাসন। চট্টগ্রামের হাটহাজারীর বিষয় নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাটহাজারীতে সংঘর্ষের ঘটনা সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, শেষ সময়ে কেমন দেখছেন প্রচারণা, কি বলছেন শিক্ষার্থীরা? ক্যাম্পাসের বিস্তারিত তথ্য জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাকসু নির্বাচনে কিন্তু আর মাত্র 4 দিন বাকি আছে। তবে এই বিষয়ে আমরা সকাল থেকে দেখেছি যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রচারণা সেটি কিন্তু শুরু করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি ডিপার্টমেন্টে পরীক্ষা চলার কারণে কিন্তু সকাল থেকেই যারা সাধারণ শিক্ষার্থী তাদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা কম দেখছিলাম। আমরা দেখছিলাম যে বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন যে ব্যস্ততম জায়গাগুলো রয়েছে, যে সমস্ত জায়গাতে শিক্ষার্থীদের আনাগোনা বেশি, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সকাল থেকে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু সেখানে ছুটে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের দাঁড়ে গিয়ে কিন্তু তাদের যেই ব্যালট নং সেই ব্যালটে কিন্তু তারা কিন্তু ভোট প্রার্থনা করছিলেন। এদিকে গত রাতে নির্বাচন কমিশন বাম দলীয় গণতন্ত্র প্যানেলের সম্প্রীতি ও ঐক্য পরিষদের ভিপি প্রার্থী যিনি অমৃত রায়কে কিন্তু ভোটার তালিকা ও প্রার্থীতা থেকে প্রত্যাহার করা হয় এবং এই বিষয়টি নিয়ে কিন্তু পুরো ক্যাম্পাসে কিন্তু একটি উত্তেজনা বিরাজ করছে। আমরা অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম যে বিষয়টি তারা কিভাবে দেখছেন। অন্যান্য প্রার্থীরা যেটি বলছেন যে এই যে মাত্র নির্বাচনের অনুষ্ঠিত হবে যত 11 সেপ্টেম্বর, সে মোতাবেক আর 4 দিন বাকি আছে। এই শেষ মুহূর্তে এসে একজন প্রার্থীকে এভাবে প্রার্থিতা বাতিল করা, এটাকে তারা কোনোভাবেই ভালোভাবে দেখছে না এবং এটা নিয়ে তারা নির্বাচনের কমিশনের যে দায়িত্ব সেই দায়িত্ব নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। এছাড়া কিন্তু পাশাপাশি অন্যান্য যে 6টি প্যানেলের যারা রয়েছে তারা কিন্তু তাদের যে নির্বাচনের যে প্রচারণা কার্যক্রম সেটি কিন্তু তারা সকাল থেকে আমরা দেখেছি চালিয়ে যাচ্ছেন। এছাড়া গতকালকে কিন্তু ছাত্রদল যারা রয়েছেন এই জাকসু নির্বাচনের তারা কিন্তু তাদের যে ইস্তেহার সেটি ঘোষণা করেছেন। আজকে দুপুর নাগাদ যারা এখানকার যারা ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে তাদেরও কিন্তু আজকে ইস্তেহার ঘোষণার কথা রয়েছে। এছাড়া অন্যান্য পরিবেশের কথা যদি বলি যে সকলেই চাচ্ছে যে তারা তাদের শেষ মুহূর্তে এসে তাদের তারা যে সাধারণ শিক্ষার্থীদের কাছে ছুটে যাওয়া এবং তারা যেই ধরনের কার্যক্রম গুলো করবেন শিক্ষার্থীদের উন্নয়নে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে, সেই প্রতিশ্রুতিগুলোই কিন্তু প্রার্থীরা কিন্তু দিচ্ছেন। আর এছাড়া এই যে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটি কিন্তু এখনো কিন্তু অভিযোগ তুলছেন প্রার্থী যারা রয়েছেন, তারা বলছেন যে এখনো বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে। এছাড়া হলগুলোতে কিন্তু যাদের ছাত্রত্ব শেষ তারা কিন্তু রয়েছেন বলে তারা অভিযোগ করছেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সর্বশেষ। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাকসু নির্বাচনের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। টাঙ্গাইলের বাসাইলে একই স্থানে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। এদিকে টাঙ্গাইল শহরে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
রোববার দিবাগত রাত 1টার দিকে শহরের জেলা সদর রোডে অবস্থিত সোনার বাংলা ভবনে হামলা হয়। আনুমানিক 10 থেকে 15 জন বাসায় ইট পাটকেল নিক্ষেপ এবং 2টি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে বাসাইলে কাদিরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশ ঘিরে সন্ধ্যা 6:30 পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আমাদের গোয়েন্দা রিপোর্ট দেখে যে এর আশঙ্কা আছে আইন শৃঙ্খলা, যেহেতু একই ঘটনার তারিখ সময়ের সমাবেশ। আমরা পরে আমাদের পক্ষ থেকে আমরা উপজেলা প্রশাসনের কাছে আবেদন করি যে এখানে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা আছে। পরে তারা 144 জারি করে এবং এই 144 প্রেক্ষিতেই আমরা আমাদের থানা পুলিশ এবং পাশাপাশি আমাদের আর্মি ক্যাম্পের পুলিশ এই এলাকায় আমরা এই শহীদ মিনারকে কেন্দ্র করে আমরা তৎপর আছি। এদিকে রাজবাড়ী নুরাল পাগলার মাজারে হামলার পর কুষ্টিয়ার ছেউরিয়ার বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে লালন আখড়াবাড়িতে প্রবেশের প্রধান গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে শুক্রবার রাজবাড়িতে মাজারে হামলা সহ বেশ কিছু বিষয় মাথায় রেখে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। লালনের আখড়াবাড়ির সাধুরা বলছেন তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন নিরাপত্তা জোরদার করায় সাধুবাদ জানান তারা। পৃথিবী সৃষ্টি হওয়ার পরের থেকে আর এরকম লাশ তুলি পোড়ানো হয়েছে আমার জানা মতে দেখিনি, এই সর্বপ্রথম দেখলাম। আতঙ্কিত অবশ্যই, কুষ্টিয়া লালন শাহ মাজার আতঙ্কিত বলেই প্রশাসন আপনার এখানে নিরাপত্তা দেশে আছে তারা। তারপরেও আমাদের আমরা ধরেন আতঙ্কিত, কখন যেন কি হয়। রাজবাড়ির এই ঘটনায় আমরা খুবই আতঙ্কিত এবং দুঃখিত। প্রশাসন এখানে নিরাপত্তার ব্যবস্থা করেছে, খুব ভালো করেছে, আমি একে স্বাগত জানাই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের সুপারভাইজার ও হেলপার সহ 2 জন নিহত হয়েছেন। রোববার ভোর 6:30টার দিকে ফেনীর লালপুর হাফেজিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুপারভাইজারের নাম রবিউল ইসলাম, তবে হেলপারের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ জানায় সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটির সঙ্গে সামনে থাকা ট্রাককে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নিহত হয়। আর গুরুতর আহত অবস্থায় বাস চালক ও হেলপারকে ফেনী 2250 শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক হেলপারকে মৃত ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় বাস চালক রফিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। লেখক, গবেষক, বুদ্ধিজীবী ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমর আর নেই। সকালে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 10:05 তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, গেল 22 জুলাই শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে বদরুদ্দিন ওমর হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ 10 দিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন গত সপ্তাহে। 1931 সালে 20 ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন তিনি। 60-এর দশকে বাংলাদেশে জাতীয়তাবাদী আন্দোলন আর ধর্ম ও রাজনীতি নিয়ে তার লেখা বইগুলো বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহাদির দাবি করা নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতার হামলার সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। জানান, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় শনিবার রাতে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ আদালতে তোলা হবে। এর আগে এ ঘটনায় শুক্রবার রাতে গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে 3000 থেকে 3500 অজ্ঞাত ব্যক্তিদের নামে আসামি করে মামলা করে।